এবং মুখোমুখি কথা বলতে গিয়ে অথবা সংসদে ভাষণ দিতে গিয়ে তারা প্রাণান্ত চেষ্টা করছেন মূলত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক রক্ষা করার জন্য। কিন্তু তাদের এই যে ব্যবহার বা মন মানসিকতা, এটার সঙ্গে আসলে তাদের চিন্তার কতটুকু মিল আছে, এটি নিয়ে দেশবাসীর কিন্তু যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। এর কারণ হলো বিএনপি এবং জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা যে অভিযোগগুলো করছেন একে অপরের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছেন যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসছে এবং লন্ডনে যে বৈঠক হয়েছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেখানে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান, আমেরিকার ডিপ স্টেটের গ্রিন সিগন্যাল, তারপর দিল্লির গ্রিন সিগন্যাল, এইগুলো সব একত্র করে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকগুলো রয়েছে সেগুলো আওয়ামী লীগের সভানেত্রী, দিল্লির অজিত দোভাল, এদের সকলের গ্রিন সিগন্যাল নিয়ে হিন্দু ভোট এবং আওয়ামী লীগের ভোট একচেটিয়াভাবে বিএনপিকে দেওয়া হয়েছে জিতিয়ে আনার জন্য। অর্থাৎ ভোটের মাঠে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল ঘোষণার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে সন্দেহ করা হয়, আরও অনেক কিছু। অন্যদিকে সরকারি দল বলার চেষ্টা করছে যে নর্মালি এরা তো আসলে 10-12টা বেশি সিট পাওয়ার কথা না, জামাতের যারা লোকজন রয়েছে কে পাবে, এরাও আসলে ইঞ্জিনিয়ারিং করে এসেছে। এবং এই সকল যে পারস্পরিক বিদ্বেষ, এই বিদ্বেষের মধ্যে অনেক কিছুতেই রীতিমতো ঘৃণা ছড়িয়ে পড়ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নির্বাচনী এলাকাতে। বিশেষ করে একজন সংসদ সদস্য, তিনি বেদমভাবে মার খেয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তিনি সংসদে এসে প্রাণের যাকে বলা হয় জীবনের নিরাপত্তা তিনি চেয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যে দৌড়ে মসজিদের ভিতরে না পালাতেন তাহলে হয়তো তাকে মেরেই ফেলা হতো। একজন সংসদ সদস্য জামাতের। এই যে এমপিদের গায়ে হাত তোলার অভ্যাস শুরু হলো, এটা আমাদের দেশে কিন্তু আগে হয়নি। আগে এমপিদের যতটা লাঞ্ছনা গঞ্জনা, এটারও সাধারণত অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত, এই কারণেই হতো। কিন্তু এইবার দেখা গেল যে প্রতিপক্ষ সরাসরি এমপিকে আক্রমণ করছে। তাহলে যারা মন্ত্রী আছেন, এমনকি প্রধানমন্ত্রী আছেন, তারাও আগামীতে মানসম্মান নিয়ে সমাজে চলতে পারবেন, ওই জিনিসটি নষ্ট হয়ে গেছে এবং এটা ইউনূস জমানার একটা ধারাবাহিকতা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর যে মব, সেই মবতন্ত্রে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কে শিক্ষামন্ত্রী, কে শিক্ষা উপদেষ্টা, কে আইন উপদেষ্টা, ডাজ নট ম্যাটার। কে পুলিশের আইজি, কে সেনাবাহিনী প্রধান, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগ জমানাতে কে প্রধানমন্ত্রী, কে কোন মন্ত্রী ছিল, ব্যাপার নয়। সবাইকে ডিম মারো, লাথি মারো, হ্যান্ডকাপ পরাও, আর পিঠমোড়া করে বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে করে আনো, আর প্রিজন ভ্যান থেকে নামাও এবং সবাইকে হেলমেট পরে সেই কোর্ট কাছারিতে হাজির করো। এই যে একটা নির্মমতা, রাজনীতিবিদদেরকে ছোট করার, হেয় করার যে একটা প্রবণতা, এই প্রবণতা কিন্তু এখনো থেমে থাকেনি, বরং এগুলো আরও বেড়ে গেছে। সরকারের যে হানিমুন পিরিয়ড, সেই হানিমুন পিরিয়ডে 6 মাস হিসেবে ধরে নেওয়া হয়েছিল যে 6 মাস সরকারের হানিমুন পিরিয়ড যাবে, কিন্তু 2 মাসের মাথাতেই সরকারের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে। আর বিরোধী দল যারা আছে তারা কোনো অবস্থাতেই 6 মাস পর্যন্ত তারা অপেক্ষা করতে পারছে না। তারা পারে তো আজকেই সরকারকে টেনে হিঁচড়ে নামায়। আর এর সঙ্গে আওয়ামী লীগ বা তাদের সহযোগী যে সকল দল, নেতাকর্মী, দেশি বিদেশি চক্র, তারা তো একেবারে ওত পেতে বসে আছে যে কখন বিএনপি ফাঁদে পড়বে, কখন জামাতে ফাঁদে পড়বে। তারা আসলে এখানে যে তৃতীয় যে শক্তিটি আওয়ামী লীগের নেতৃত্বে, তৃতীয় শক্তিটি ফাঁদ পেতে বসে আছে এবং তারা যে আসলে এখানে বিএনপি এবং জামাত দুজনের সঙ্গে খেলবে, অথবা একজনকে দিয়ে আরেকজনের বিরুদ্ধে খেলবে, একজন দ্বারা আরেকজনকে লেলিয়ে দেবে,
যেমন দেখা গেল নির্বাচনের যে সময় তখন আওয়ামী লীগের মনে হয়েছে যে জামাত ক্ষমতায় যেন না আসতে পারে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। কিন্তু এখন তারা মনে করছে যে এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং স্বয়ং শেখ হাসিনা তার ভাষণে তিনি নানা রকম নেতিবাচক কথা বলেছেন। অথচ ভোটের সময় মোরারলেস দিল্লি থেকে, কলকাতা থেকে, লন্ডন থেকে যে আওয়ামী লীগের সূত্রগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে তাদের যে সকল ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে সব জায়গা থেকেই বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, যেটি এখন বুমেরাং হয়ে গেছে। ট্রেন্ড লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ধর্মীয় রাজনীতিকে তো এখন ভালোভাবে চলতে দেয়া হচ্ছে। আলেম ওলামারা কথা বলতে পারছেন, মুক্তভাবে ওয়াজ করতে পারছেন, বিভিন্ন মতামত দিতে পারছেন, মিছিল সমাবেশ করতে পারছেন। এতে কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এনাদেরকে আড়াল করে, ধরেন মূল ধারার যারা আছেন তাদেরকে আড়াল করে কিছু কিছু আপনার ক্ষুদ্র গোষ্ঠী তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। যেমন গত বছর আমরা যেদিন মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছিল, ঠিক সেদিনটিতেই পাকিস্তানের মানে সীমান্ত দিয়ে পেশোয়ারের ওদিকে আফগানিস্তান থেকে একটি বড় তেহরিকে তালেবানের একটা দল পাকিস্তানে আক্রমণ করেছিল। তখন ওদের একটা মেকানাইজড ব্রিগেড এটার জন্য যুদ্ধ করতে হয়েছে সারাদিন এবং সেখানে 54 জন নিহত হয়েছিলেন। তার মধ্যে বাংলাদেশি আপনার একজনকে পাওয়া গেছে, তার এনআইডি পাওয়া গিয়েছিল। তার মানে সেই যুবকটি বাংলাদেশ থেকে অন্য একটি দেশে গিয়েছে, সেখান থেকে আফগানিস্তানে এসেছে এবং প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে। শুধু এরপরে আরো কিছু খবর বেরিয়েছিল বিবিসিতেও আপনার, যেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আপনি বলতে পারবেন যে এটা ফেসবুকের সংবাদ না, যে বাংলাদেশের এরকম বেশ কিছু যুবক তারা বিভিন্ন দেশ ঘুরে আফগানিস্তানে চলে যাচ্ছে, কান্দাহারে এবং অন্যান্য এলাকায় তারা প্রশিক্ষণ নিচ্ছে, তেহরিকে তালেবানে যোগ দিচ্ছে। এরপরে পাকিস্তানে এরকম আরো কয়েকজন বাংলাদেশি ধরা পড়ার খবর এসছে। তো এসব কারণে আমরা যে জিনিসগুলো দেখি যে বাংলাদেশে যে আমরা একদম পুরোপুরি জঙ্গি উত্থানের কথা উড়িয়ে দিব তা কিন্তু না। কিন্তু এটার মানে এই না যে আমরা সে আগের জমানার মতো যাকে তাকে খুশি এ ধরনের বিষয় দিয়ে আবরুষ, সংখ্যাটাকে আসলে অমূলক কিনা বা না, জনগণের দিক থেকে আসলে কোনো ধরনের চিন্তিত হওয়ার, শঙ্কিত হওয়ার কোনো আসলে না, সুযোগ আপনার আছে যদি কিনা? খেয়াল সংখ্যাটা অমূলক নয়, আমি তো বললাম যে অমূলক নয়, তবে সেটা এত সিভিয়ারও নয় যেভাবে বলা হচ্ছে। এ ধরনের বলে আমি বরং মনে করি এই যে আপনার পুলিশের যে চিঠিটা বাইরে আসলো সেটা একটা অতি গোপনীয় মার্কড একটা চিঠি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যারা সরকার চালাচ্ছেন তারা আপনার এই ধরনের কোনো ইনফরমেশন থাকলে এগুলো অন্যান্য দেশের সরকার করে কি জনগণের মনে যাতে আতঙ্ক তৈরি না হয়, বিদেশিদের মনে আতঙ্ক তৈরি না হয়, নিজের দেশের স্বার্থে সেগুলো আপনার গোপন রাখা হয় এবং আপনার সতর্কতা হয়তো জারি করা হয়, যেমন রেড অ্যালার্ট জারি করা হয় বা অন্য কিছু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়। কিন্তু এভাবে আমরা কখনো দেখিনি বা আমরা চাই না যে এ ধরনের চিঠিপত্র আপনার মিডিয়াতে এসে যাক বা ফেসবুকে এসে যাক। এটা আসাটা ঠিক না। এতে কি একদম, হয়, মানুষের মধ্যে ভুল একদম। বোঝাবুঝির সৃষ্টি হয়। তার কারণ আমাকে আরেকটা জিনিস ধর্তব্যের মধ্যে রাখতে হবে যে বাংলাদেশে আপনার 5ই আগস্টের পর মানে 2024 সালে আমাদের পুলিশ বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সক্ষমতা কিন্তু অনেকখানি কমেছে। তার কারণ অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে এবং অনেক মানে যে সমস্ত ডাটা ছিল সেগুলো আর ব্যর্থ হয়েছে। তো এখন এ ধরনের জিনিসকে হ্যান্ডেল করতে গেলে অন্যভাবে করতে হবে। তো জনমনে আশঙ্কা অবশ্যই তৈরি হয়েছে এবং আশঙ্কা তৈরি হওয়ার কারণ আছে, বিশেষ করে এই চিঠিটা বের হওয়ার পরে সরকার এটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে পারত। একদম, একদম পরিষ্কার, একদম জি। পরিষ্কার। আবু রশিদ, আপনার কাছে আমি নিশ্চয়ই অন্য প্রসঙ্গে আসবো। একটু আকবর হোসেনের কাছে যেতে চাই, একই প্রসঙ্গেই একটু আপনার কাছেও একটু শুনে নিতে চাই যে আবু রশিদ যেমনটা বললেন যে যতটা আসলে ভয়ের কথা বলা হচ্ছে ততটা আসলে হওয়া উচিত না। আপনিও কি তাই মনে করেন কিনা বা কোনো ধরনের শঙ্কা আপনি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আবুল রুজ সাহেব যেটা বলেছেন, আমি আসলে ওনার কথার সঙ্গে খুব বেশি দ্বিমত পোষণ করতে পারছি না। এই কারণে যে উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের থ্রেট নেই, ব্যাপারটা ওরকম না। থ্রেট আছে। এবং আমরা দেখেছি যে এখানেই তো হোলি আর্টিজানের মতো থেকে যুদ্ধ করতে তালিবানের হয়ে, এই প্রবণতাটা এখন নতুন না, এটা অনেক আগে থেকেই আছে। যখন আফগানিস্তানে তালেবানের উত্থান হচ্ছিল তখনও অনেকে গেছে। ইভেন বাংলাদেশ থেকে কিন্তু একসময় ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য অনেকে গেছে। আপনারা ইদানিংকালে তো দেখবেন যে বাংলাদেশ থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ হয়ে লড়তে গিয়ে অনেকে গেছে এবং সেখানে মারা গেছে প্রচুর। এবং ইউক্রেন যুদ্ধে যে পরিমাণ বাংলাদেশি মারা গেছে রিপোর্টেড, আমরা যেগুলো খবর পেয়েছি, সেখানে কিন্তু আফগানিস্তানে যা গেছে অন্তত তার চেয়ে বহুগুণ বেশি। সুতরাং এটার সঙ্গে অনেক ডাইনামিক্স জড়িত। বাট হ্যাঁ, আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। তবে অ্যাট দ্য সেম টাইম
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো একটা অংশ যেন এই বিষয়টাকে একটা কার্ড হিসেবে ব্যবহার করে সরকারকে জিম্মি করতে না পারে, ওই ব্যাপারটা তো আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ এটা একটা নতুন সরকার, মাত্র ২ মাস হয়েছে তারা ক্ষমতায় এসেছেন। জঙ্গিবাদ একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনা এবং পশ্চিমা মহলে জঙ্গিবাদের এই বিষয়টাকে ভিন্নভাবে দেখা হয়। এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্ড খেলা হয়। এখন যদি কোনো একটা অংশ মনে করে যে সরকারকে এটার মধ্যে রেখে এক ধরনের এটা দিয়ে খেলাধুলা করার চেষ্টা করা হবে, তাহলে এটাও ঠিক হবে না। তবে অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এটা ঠিক। ইসলাম বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাও ঠিক। কিন্তু বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে অ্যাজ সাচ কখনোই কোনো প্রশ্রয় দেবে না এবং বাংলাদেশে সেই সিচুয়েশন নাই এবং এটাকে সম্মিলিতভাবেই এটাকে সবাই মোকাবেলা করবে। কিন্তু ব্যাপারটা অতীতের মতো যেন না হয় যে কিছু পুলিশ কর্মকর্তার প্রমোশন এবং তাদের সুবিধাদি সবসময় জঙ্গি রিলেটেড কাজ কারবারের সঙ্গেই জড়িত হয়ে রাইট, পড়েছিল। রাইট, রাইট। এবং বাংলাদেশের বহু মানুষ কিন্তু ঘটনার ছিল এটা যেমন সত্যি, বহু মানুষ ভিকটিম হয়েছেন, এটাও সত্যি। যেটা রোশদ ভাই পারফেক্টলি বলেছেন যে আমরা দেখেছি কত মানুষকে শুধু জঙ্গি বলে সাজিয়ে দিয়ে তাদের জীবনকে তছনছ করে দেওয়া হয়েছে। সুতরাং ওই বিষয়গুলো যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এটা একটা হাইলি সেনসিটিভ অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগগুলো আসবে। এটা প্রপার তদন্ত করে মিডিয়া ট্রায়াল না করে একবারে এটাকে ডিল করে, ভালোভাবে ডিল করে, তাহলে পরে জঙ্গিবাদের এই বিষয়টাকে আপনি ট্যাকেল করতে পারবেন। আর যদি শুধু প্রচারণার মাধ্যমে এটা সীমাবদ্ধ থাকে, তাহলে এটা প্রচারণাই হবে এবং একটা অংশ এটাকে ব্যবহার করে সরকারকে জিম্মি করবে। তারা নিজেরা ফায়দা হাসিলের চেষ্টা করবে, সুবিধা নিবে, যেটা অতীতে হয়েছে। এটাই হচ্ছে আমার কথা। একদম পরিষ্কার। একটু বিদ্যুতের প্রসঙ্গে আসি। আকবর হোসেন, আপনার কাছেই থাকতে চাই। জ্বালানি মন্ত্রী আসলে প্রত্যাশা করছেন যে আগামী সপ্তাহেই মানে লোডশেডিং অর্ধেকে নেমে আসবে এবং আমরা দেখছি কিন্তু গত কয়েকদিন ধরে রাজধানীতে যতটা না, কিন্তু রাজধানীর বাইরে কিন্তু আমরা তীব্র লোডশেডিংয়ের পরিস্থিতি দেখেছি। জ্বালানি মন্ত্রীর এই প্রত্যাশা কি আসলে প্রত্যাশাই থাকবে, নাকি আসলে মানে বাস্তবতার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? প্রত্যাশা যদি বাস্তব হয় তাহলে তো আমরা খুশি হব, আমরা সবাই খুশি হব। আমি গতকাল মাত্র গ্রাম থেকে এসেছি এবং আমি যে জায়গায় গিয়েছিলাম সেখানে আমার গ্রামে আমি ২৪ ঘন্টার মধ্যে অন্তত ১২ ঘন্টা ১৩ ঘন্টা বিদ্যুৎ পাইনি। আমি ৩ দিন ছিলাম এবং আমি সেটাই দেখে এসেছি। যদি আগামী সপ্তাহ থেকে বা আগামী মাস থেকে উন্নতি হয়, ভালো কথা। এবং আমরা সবাই জানি যে এই সময়টাতে মানে বছরের এই সময়টা যে এপ্রিল এবং মে মাসে বিদ্যুতের একটা তীব্র চাহিদা থাকে এবং একই সঙ্গে এখন যেহেতু জ্বালানির সংকট আছে, যার কারণে এই তীব্রতা এবং সংকটটা আরো বেশি তীব্রতর হয়েছে। এখন বিদ্যুৎ মন্ত্রী কিসের ভিত্তিতে বলছেন যে আগামী সপ্তাহ থেকে ব্যাপারটা আরো মানে সহনশীল হবে, এটা আমি জানি না। যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে সরকারের হাতে যথেষ্ট তেল গ্যাসের মজুদ আছে, তাহলে সরকার সেটা ম্যানেজ করতে পারবে। আর যদি সরকার যদি মনে করে বা তাদের কাছে আবহাওয়ার এমন কোনো বার্তা আছে যে সামনের সপ্তাহগুলো থেকে হয়তো এখন যে টেম্পারেচার আছে এত টেম্পারেচার থাকবে না, কিছুটা একটা বৃষ্টির আবহাওয়া বা বৃষ্টির আভাস নেমে আসবে, তাতে করে বিদ্যুতের চাহিদাটাও কমবে। সো এই সবকিছু এখানে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে বিদ্যুতের যে চাহিদা, এই সময়টা একটা ক্রাইসিস থাকবে, সেটা ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অতি কথন, একটা কথা, একটা শব্দ আছে। এই অতি কথন না করে প্রপার ম্যানেজমেন্ট করলে এবং প্রপার তথ্য দিলে মানুষজন সেটা বুঝতে পারবে এবং মানুষজন সেই অনুযায়ী তার জীবনযাত্রাকে অ্যাডজাস্ট করে নেবে। মানুষের, জনসাধারণের সেই ক্ষমতা আছে, তারা বুঝতে পারবে যে সরকার কতটা আন্তরিক, সরকারের সংকট কোথায় এবং সরকার কেন সেটা পারছে না। এই ব্যাপারগুলো নিশ্চয়ই তাদের মাথায় থাকবে। কিন্তু আমি যদি অনেক বড়, বড় কথা বলি যে আগামী সপ্তাহ থেকে কমে আসবে আর থাকবে না। কিন্তু আমি আগামী সপ্তাহ গিয়ে দেখলাম যে না, যা আছে তাই সেই ১২ ঘন্টা ১৪ ঘন্টায় গ্রামাঞ্চলে হচ্ছে বা শহরাঞ্চলের সঙ্গে যোগ হয়েছে। তাহলে তো এসব কথার কোনো মূল্য নাই। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবং আমি মনে করি যে বেশি কথা বলার চেয়ে যদি বাস্তবতা বা কাজ করে পরিস্থিতির দেখানো, উন্নতি হয় যেটি এ দেখবে। জি। তবে হ্যাঁ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়তো আশ্বস্ত করেছেন যে এরকম থাকবে না। এটা শুনলেও অনেকের মনে হয়তো একটা, তারা আশ্বস্ত হবে যে না ঠিক আছে এই সপ্তাহটা কষ্ট করি, নেক্সট উইক থেকে হয়তো বেটার হবে। এরকম কোনো ধারণা এটা হতে পারে।
জি, আবু রুশদ, আমাদের আকবর হোসেন যেটি বললেন যে ম্যানেজ করা, সেটি কি আসলে করতে পারবে? মানে এই সরকারের আসলে সামনের দিনগুলো জ্বালানি পরিস্থিতি, বিদ্যুতের পরিস্থিতি আসলে কি হতে যাচ্ছে, আপনার একটু যদি অনুমান বা ধারণা শুনি। না, আকবর ভাই তো বলেই দিলেন যে আসলে আমরা ম্যানেজ মানে পরিস্থিতিটা কি হবে সেটা নির্ভর করবে তাপমাত্রা এবং অন্য আরো অনেক কিছু ফ্যাক্টর আছে। এখন আমাদের যে ধরেন রামপাল বা এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেগুলো তো কয়লার উপর দিয়ে চলে। কয়লা হয়তো কম আমদানি থাকতে পারে, এখন হয়তো আসবে বা আসছে এরকম কিছু। তারপরে আমরা যেটা জানতে পারছি যে 43টা পাওয়ার প্ল্যান্ট এখন বন্ধ আছে মানে জ্বালানি তেলের অভাবে। সুতরাং এই তেলগুলো হয়তো আসতে পারে, সে কারণে হয়তো এনারা আশ্বাস পাচ্ছেন যে সামনে এটা ছাড়তে পারে। কিন্তু আপনি যে ম্যানেজমেন্টের কথা বলছেন, আপনি ম্যানেজমেন্ট কিভাবে? আমি তো ম্যানেজমেন্টের একটা জিনিস দেখি যে এই যে বাংলাদেশে আপনার যদি খোঁজ দেন, আমরা তিনজনই সাংবাদিক, আপনারা খুঁজে বের করতে পারবেন না যে কতগুলো ব্যাটারি চালিত রিক্সা আছে সারা বাংলাদেশে। আমি শুধু বের করতে পেরেছি একটা তথ্য যে ঢাকা সিটি কর্পোরেশনে শুধুমাত্র এই জায়গায় 36 লাখ ব্যাটারি চালিত রিক্সা আছে। এতগুলো ব্যাটারি চালিত রিক্সার বাইরে আপনি যে হকাররা সারা বাংলাদেশে বসেন, বিশেষ করে বড় শহরগুলোতে, তারা যে আলো ব্যবহার করেন, বাতি ব্যবহার করেন, সেগুলো হচ্ছে রিচার্জ করা হয়, মানে এগুলাকে আপনার ওই চার্জ দিতে হয় আর কি। তা এখন এগুলার বিদ্যুৎ কোথা থেকে আসে? এগুলো সোজা কথা চুরি করা বিদ্যুৎ, এবং এতে আপনার প্রতিদিন 800 মেগাওয়াট বিদ্যুৎ আপনার চুরি হচ্ছে। এটার কিন্তু কোনো আপনার এটা ম্যানেজ করার কোনো উদ্যোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেই। এই সরকারটা যদিও নতুন এসছে, তাদেরকে আমরা অবশ্যই সময় দিব, কিন্তু কথাটা হচ্ছে একটা সরকার যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনগণের সমর্থন নিয়ে আসে, তখন তো তাদেরকে এতদিনে কিছু না কিছু কঠোর হতে হয় এসব বিষয়, এগুলো দেশের স্বার্থ। আপনি যদি এভাবে সবকিছু ছেড়ে দেন, তাহলে আপনি একদিকে কয়লা আনবেন, একদিকে তেল আনবেন বৈদেশিক মুদ্রা দিয়ে বহু কষ্ট করে, আপনার অফিসাররা মন্ত্রীরা কত কষ্ট করে এগুলা আপনার জোগাড় করবে, আর আরেক দিক দিয়ে এই অবৈধ ব্যাটারি চালিত রিক্সা, এই সমস্ত অবৈধ হকার, এরা সমস্ত না, আপনার কিন্তু আবু রুশদ, অবৈধ হকার এবং ব্যাটারি চালিত রিক্সা, তাদের জন্য তাদের কর্মসংস্থানের একটা সমাধান, কিন্তু যৌক্তিক সমাধানও কিন্তু প্রয়োজন ছিল, সেটি আসলে কতটুকু করতে পারছে? আর আচ্ছা। আপনি যেটি বললেন বিদ্যুতের বাংলাদেশে বিপণী বিতান সহ নানা আলোকসজ্জার কিন্তু আমরা বাহুল্য দেখি, সেটিও কিন্তু আচ্ছা, সত্যি। বিপণী বিতান আপনার সরকার 7টা থেকে বন্ধ করে দিয়েছেন। আপনি যেটা বলছেন বিপণী বিতানরা ট্রেড লাইসেন্স করে ব্যবসা করে, তারা বিদ্যুৎ বিল দেয়, তারা ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। সব জুলুম যদি আপনি ট্যাক্স ভ্যাট যারা দেয় তাদের উপরে করেন, এ ধরনের সস্তা কথা বললে হবে না। আপনি বলছেন তাদের কর্মসংস্থানের কথা, একটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, একটা এমবিএ পাশের কর্মসংস্থানের কথা কেউ চিন্তা করে? আপনাকে সেটা চিন্তা করতে হবে। আপনি এই যে 2024 সালের 5 আগস্টের আগে ঢাকায় কি এই 36 লাখ আপনার ব্যাটারি চালিত রিক্সা ছিল? আমি দেখিনি। এগুলো কোথা থেকে আসলো? তো 2 বছর আগে এরা কি করতো, এরা কি করে খেত? এগুলো হঠাৎ করে ঢাকায় আসলো কেমনে? এতগুলো ব্যাটারি আসলো কেমনে? এই জিনিসগুলো কি আমাদেরকে দেখতে হবে না? এগুলো কেউ আনছে? আপনার লাখ লাখ টাকা না, কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে এগুলোর মাধ্যমে, এবং অবৈধভাবে ব্যাটারি রিক্সা ছেড়ে দিয়ে বহু লোক বসে বসে খাচ্ছে। আপনি খোঁজ নেন, আমি খবর নিয়েছি। আপনাকে এগুলো এত কিছু বলতে গেলে সময় লাগবে, কিন্তু কথাটা হচ্ছে যে এরা খাচ্ছে। এখন আপনি এদের কর্মসংস্থানের কথা বলে, এরা 2 বছর আগে যেভাবে কর্মসংস্থান ছিল সেভাবে যান। আপনি গ্রামে যান, ওই যে উনি তো গ্রাম থেকে এসছেন, উনি খবর রাখেন যে গ্রামে কৃষিকাজ করার মতো লোক পাওয়া যাচ্ছে না, ফার্মিং করার মতো লোক পাওয়া যাচ্ছে না। আপনি কি তাদেরকে সারা জীবন এনে ঢাকা বা জি, অন্যান্য বড় শহরে ব্যাটারি চালিত রিক্সা দিয়ে আপনি বিদ্যুৎ খাওয়াবেন? তারপর আপনি বলবেন আপনি ম্যানেজ করবেন? ম্যানেজটা কি? আপনি আমাদের উপরে বিদ্যুতের বিল চাপিয়ে দিবেন বেশি করে, যারা বিপণী বিতানে বিল দেয় তাদেরকে বিদ্যুৎ বিল চাপিয়ে দিবেন? আপনি, এরা তো অন্ততপক্ষে দিচ্ছে, আপনি এদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন এই যে 7টায় বলেছেন, 7টায় এরা বন্ধ করছে, কিন্তু যারা রাস্তায় আপনারা এইগুলো করছে তাদের কি আপনি বন্ধ করতে পারছেন? বন্ধ করতে তো পারছেন না। জি। আপনি তারা চুরি করছে, আপনি তারা তো কোনো বিলও দিচ্ছে না। আপনি এভাবে কতদিন চলবেন? আপনি ম্যানেজমেন্টের কথা আসলে এত এত কিছু আমাদের দেখতে হবে না। আমরা সহজ ভাষায় বলতে চাই, বাংলাদেশে এই সমস্যার সমাধান করতে হবে। আপনি বহু বিকল্প কর্মসংস্থান এগুলোতে তৈরি করা যায়, সেগুলো অনেক দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু এভাবে ছেড়ে দিলে আপনি এইসব সমস্যার কোনোদিন সমাধান করতে পারবেন না। আমি আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি, শুধুমাত্র ঢাকা শহরে যানজটের কারণে এই ব্যাটারি চালিত রিক্সা এবং এই ধরনের মানে অযান্ত্রিক যানবাহনের কারণে, অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রতি মাসে যে যানজট হয়, তাতে প্রতি মাসে 500 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার যে তেল আমদানি করতে হয়, সেই তেল অপচয় হয়। আপনি এভাবে যদি সারা বাংলাদেশ হিসাব করেন, কয়েক হাজার কোটি টাকা এখানে যায়, সেই টাকা দিয়ে আপনি এদেরকে পুনর্বাসন করেন, দরকার পড়লে বসে খাওয়ান, কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে। এটা ম্যানেজমেন্টের একটা বড় দিক। হ্যাঁ, তো আবহাওয়া অ্যাপে পাওয়া যাচ্ছিল, আমাদের মানে টিভি চ্যানেলগুলো তো এগুলো বলা হচ্ছিল, অন্যান্য জায়গায়ও বলা হচ্ছিল। কিন্তু হয়তো কৃষকরা হয়তো এই সমস্ত বিষয়ে গ্রামে জানতে পারেন না, তারা হয়তো অতটুকু সচেতন নয়।
তো এই বিষয়টাতে আপনার যদি সরকার ব্যবস্থা নিতে পারেন বা আমাদের ব্যক্তি উদ্যোগে মানুষজন যদি এই যে বিষয়গুলোতে সচেতন হন, তাদের এখন মোবাইল আছে হাতে, আপনার ওয়েদার অ্যাপ থেকে তারা এই বিষয়গুলো জানতে পারেন, টেলিভিশন থেকে জানতে পারেন এবং আগের থেকে সতর্ক থাকতে পারেন। কালকে সত্য কথা বলতে কি, কালকে আমি নিজেই যখন এ ধরনের একটা মানে পূর্বাভাস পাচ্ছিলাম, তখন কিন্তু আমি ঢাকাতে যে রাস্তায় ছিলাম সেখান থেকে আমি কিন্তু তাড়াতাড়ি মানে বাসায় চলে এসেছি, যে যাতে খালি জায়গায় থাকতে না হয়। এখন সবাই তো আর এরকম লক্ষ্য করবেন না, কিন্তু আমরা দেখেন এক সময় এই যে বন্যা নিয়ন্ত্রণ বা এই যে ঘূর্ণিঝড় সতর্কতার এই সমস্ত ব্যাপারে কিন্তু খুবই সফলতা দেখিয়েছি পৃথিবীতে। এখন একটা ঘূর্ণিঝড় হলে কোনো জায়গায় আপনি দেখবেন যে সরকারি লোক সংশ্লিষ্ট বিভাগের লোকেরা তারা কিন্তু অনেক আগের থেকেই মাইকিং করে বা এই ধরনের ব্যবস্থা করে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। এতে আমরা পৃথিবীতে একটা একটা স্ট্যান্ডার্ড স্থাপন করতে পেরেছি, এটা অস্বীকার করার উপায় নেই, একটা বেঞ্চমার্ক স্থাপন করতে পেরেছি। আমরা এই বজ্রপাতের ব্যাপারেও এ ধরনের সতর্কতামূলক বিষয় গ্রহণ করতে পারি, কেননা গত কয়েক বছর থেকে এই মৃত্যুগুলো অনেক বেড়ে যাচ্ছে, প্রচুর লোক বজ্রপাতে মারা যাচ্ছে এবং গ্রামে মারা যাচ্ছে বেশি। সুতরাং গ্রামবাসীকে আপনার ইউনিয়ন পরিষদ পর্যায় থেকে তারা কৃষক সতর্কতার আসলে যখন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ফসলি জমিতে কাজ হ্যাঁ করার হ্যাঁ সময় হ্যাঁ 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 ওই তো এই জন্য আপনার ধরেন স্থানীয় যে সরকার ব্যবস্থা আছে, আপনি ইউনিয়ন পরিষদের কথাই ধরেন, তারা তো এই বিষয়টা অন্ততপক্ষে আগের থেকে এলাকায় আপনি জানাতে পারে মানুষকে। আর এখন তো এলাকার মানুষকে জানানো বিভিন্ন এলাকায় এমন কোনো কঠিন বিষয় না, মোবাইল আছে আপনার, বা আমাদের সরকার SMS এর মাধ্যমে স্থানীয় মানে এই জিনিসগুলো আগাম জানিয়ে দিতে থাকেন। যেমন ধরেন বিভিন্ন প্রণোদনামূলক বিভিন্ন SMS কিন্তু আমরা অহরহ সরকারের কাছ থেকে বিভিন্ন বিভাগ থেকে পাই। তাই আবহাওয়া বিভাগ থেকে এই ধরনের মেসেজ SMS যদি দেওয়া হয়, ধরেন আপনি গ্রামের কৃষক, সে তো আর আমার মতো আইফোন ব্যবহার করবে না বা আপনার এরকম আপনার অন্য ধরনের অ্যান্ড্রয়েড মানে সফিস্টিকেটেড অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবে না, তার কাছে হয়তো বাটন ফোন আছে। সুতরাং সে যদি SMS-টা পায় তাহলে হয়তো সে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে এবং এইভাবে আমরা এই ক্ষতিটা কমিয়ে আনতে পারি। আর যারা শহরে থাকে তাদেরকে একটু সতর্ক হওয়া দরকার, তাদেরকে একটু সকালবেলা বের হওয়ার সময় দেখা দরকার যে আজকের আবহাওয়ার পূর্বাভাসটা কি। এগুলো স্পষ্ট ওয়েদার অ্যাপের মধ্যে একদম 24 আওয়ার্স কেন, আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস বলে দেওয়া হয়। যেমন ধরেন এই সপ্তাহের শেষ থেকে মনে হয় উত্তরাঞ্চলে এবং সিলেট এলাকায় কয়েকটা জায়গায় ভালো অনেক বৃষ্টিপাত হবে, অনেক ঝড়ো হাওয়া হবে, কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হবে। এই ধরনের আভাস কিন্তু ওয়েদার চ্যানেলে দেওয়া হচ্ছে। এখন এগুলো যদি এই যে SMS এর মাধ্যমে আপনার সরকার দিয়ে দেয়, তাহলে হয় কি কৃষকরা অন্ততপক্ষে উপকৃত হতে পারে, গ্রামের মানুষরা উপকৃত হতে পারে। এবং টেলিভিশনে এই ধরনের প্রোগ্রামগুলো একটু আয়োজন করা দরকার বিশেষজ্ঞদেরকে নিয়ে, যাতে গ্রামের লোকরা দেখতে পারে। গ্রামে এখন সবার ঘরে ঘরে টিভি আছে, তারা দেখতে পারে, তারা দেখলে এই বিষয়টাতে সচেতন হবে এবং আশা করি এর মাধ্যমে একদম এর মাধ্যমে কমানো যায়। একদম পরিষ্কার। আকবর হোসেন, বজ্রপাত কয়েক বছর ধরে যেটি বলছিলাম যে বেশ বেড়েছে। হ্যাঁ, এটা তো বাংলাদেশের একটা নতুন ধরনের দুর্যোগ এবং ধীরে ধীরে এটা খুব ইন্টেন্সিফাইড হচ্ছে। আপনি দেখবেন যে এই বজ্রপাতের প্রকোপটা থাকে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। এই সময়টার মধ্যে সবচেয়ে বেশি হয়। এখন অতীতে বিভিন্ন সময়ে এখন বজ্রপাতটা তো জনশ্রুতির মতোই আসলে, বা শোনা যায় যে ব্রিটিশরা নাকি আসলে এক ধরনের চৌম্বকীয় এক ধরনের না, এটা আসলে ফেক নিউজ। সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। কারণ এটা নিয়ে আমি রিপোর্ট করেছিলাম বিভিন্ন সময়। আমি এক্সপার্টরা যা বলেছেন আমি সেগুলোই বলছি জি আরকি। এবং আরেকটা ছিল যে একটা কথা হয়েছিল, যেহেতু বাংলাদেশের দেখবেন যে হাওড় অঞ্চলে কিন্তু বেশি মানুষ মারা যায় বা যেখানে অনেক খোলা প্রান্তর। হয়তো একটা কৃষক একদম মাঠের মাঝখানে কাজ করছে, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। সে আর সেখান থেকে ফিরে আসার সুযোগ পায় না। তার হয়তো হেঁটে আসতে মাঠ পেরিয়ে ১০-১৫ মিনিট সময় লাগে। এইজন্য একটা প্ল্যানিং হয়েছিল যে যেগুলো বড় অনেক খোলা প্রান্তর, কৃষকরা কাজ করেন, তাদের জন্য কিছু রেস্ট রুম করা হবে। যাতে করে কৃষকরা সেখানে গিয়ে তারা ধরেন যদি অন্ধকার হয় যাতে যে কুইকলি কোনো গিয়ে সেখানে দুর্যোগের তারা সময় এক ধরনের আশ্রয় বা বিশ্রাম নেয়ার। হ্যাঁ, কিন্তু সেটারও কোনো অগ্রগতি আমরা দেখিনি। এখন ব্যাপার হচ্ছে যদি আপনি প্রিভেন্টিভ কিছু মেজার্স নিতে পারেন মানুষের লাইফ সেভ করার জন্য, এই ব্যবস্থাগুলো আমাদের নেওয়া যেতে পারে। কিন্তু সেগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা শুনছি বিভিন্ন সময় ফায়ার সার্ভিস বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে, টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু জি এগুলো আসলে